আজ পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদী যে আগুন জ্বলছে, সে আগুনের সলতেতে পাক দিয়ে মাচিস লাগানোর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই ডিম ছুড়ার মাসুলটা বিজেপির নেতাদেরকে তুলে রাখতে হবে। আজ না হয় কাল যখন তারা ক্ষমতাচ্যুত হবে, তখন এই ডিম ছোড়া বাংলার মানুষ ভুলবে না। তাদেরকে মাথায় রাখতে হবে এর রিয়াকশনটা তাদের জন্য অপেক্ষা করছে। পশ্চিমবঙ্গে বিজেপি যা চেয়েছিল হিন্দু মুসলমান করার, সেই জায়গা থেকে বেশি এখন হিন্দু হিন্দু হচ্ছে। আজকের দিনে গণতন্ত্র উলি আওড়ালেও আরএসএস বা বিজেপি তথা পশ্চিমবঙ্গের এখন যা সরকার, তারা কতটা সংবিধানকে প্রাধান্য দিবে, এটা একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। সবচেয়ে বড় সমস্যা আজকের দিনে এখনো সংখ্যালঘু মানুষের একটা বড় অংশ তৃণমূল করছে। কারণ সংখ্যালঘু মানুষেরা যতক্ষণ না সার্ভাইভ করার জন্য ঐক্যবদ্ধ হবে, ততক্ষণ পর্যন্ত বিজেপি ফায়দাটা নিবে। সংখ্যাগুরু একটা সাম্প্রদায়িক মতাদর্শের মানুষেরা যে কথা বলবে, তারা আইনের ঊর্ধ্বে। একই কথা যদি কোনো অন্য ধর্মের বা যারা একটু পিছিয়ে পড়া লোক তারা যদি বলেন, তারাও দেশদ্রোহী, তারাও ভারতের বিরোধী। অভিষেকবাবু দিল্লি থেকে ফিরছেন, বিজেপির কর্মীরা জানছে কি করে? অভিষেকবাবু তো আজকের দিনে কোনো ভিআইপি নন, সাংসদ হিসাবে তিনি আছেন, যাবেন, বিজেপির কর্মীরা জানছে কেন? তার মানে তিনি ডিক্লেয়ার করে যাচ্ছেন। এটা একটা সস্তা ফুটেজও মাইলেজও পাওয়া যাবে। ডিম ছোড়ার কথা হলে হাইলাইট হলো, ক্যামেরা গেল, কিছু ছবি উঠল। যারা বলছেন মাদ্রাসা বন্ধ করতে হবে, তারা জানেন না যে কত হাজার শিক্ষক, হিন্দু শিক্ষক এই মাদ্রাসাগুলোতে চাকরি করেন। তারা যদি মাদ্রাসা বন্ধ করে দিবেন মনে করেন, তাহলে তারা যতটা মুসলিমদের ক্ষতি হবে, ঠিক ততটাই প্যারালালি হিন্দু সমাজের লোকেরাও ক্ষতিগ্রস্ত হবে। আপনি ভোটের পরে, নতুন সরকার আসার পরে হজ থেকে ফিরে এসে বলেছিলেন যে তৃণমূলের বিরুদ্ধে যতটা লড়াই হয়েছিল, এই সরকারের বিরুদ্ধে আরও বেশি লড়াই হবে। সেই লড়াইয়ের কতটা প্রস্তুতি এখনো পর্যন্ত তৈরি করেছেন? দেখুন, আনুষ্ঠানিকভাবে লড়াই প্রস্তুতি কতটা হয়েছে এ কথা বলাটা মনে হয় খুব বেশি বুদ্ধিমানের কাজ হবে না। তবে হ্যাঁ, আমরা অলরেডি বিগত 15 দিনে অনেকগুলো জায়গায় মুভমেন্ট করেছি এবং একটি ভালো রেসপন্স পেয়েছি পূর্ব মেদিনীপুর জেলায়। কিন্তু আমরা সফলতার কাহিনীটা ঢাকঢোল পিটিয়ে বাজাতে চাইছি না। কেননা এই মুহূর্তে সবচেয়ে বেশি যে বিষয়টা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে বিজেপি যা চেয়েছিল হিন্দু মুসলমান করার, সেই জায়গা থেকে বেশি এখন হিন্দু হিন্দু হচ্ছে। ফলে আমরা মনে করি যে সংখ্যালঘু মানুষ যত কম চেঁচামেচি করবে, তত খেলাটা ভালো হবে। ফলে যেখানে যেখানে আমাদের যা যা করণীয়, হিজলি বলুন, ইভেন কি আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় চৈতন্যপুর এলাকায় একটি নামাজ পড়ার জায়গাকে ভাঙাকে কেন্দ্র করে আমরা ডিএমের সাথে কথা বলে যা করার করেছি এবং এখন পর্যন্ত সেটা ভাঙেনি। বিজেপি ভেঙে ফেলে অবাক হওয়ার কিছু নেই, কিন্তু এখনও তারা এই জায়গাটাকে সম্মান করেছে এবং আমরা সেই মুভমেন্টটাকে আমরা তৈরি করেছি। তবে হ্যাঁ, একথা সত্য যে লড়াইটা যত সহজ আমরা মনে করছি, তত সহজ তো হবে না। কেননা বিজেপি যেভাবে মুসলিমদেরকে ঘিরে ধরছে বা মুসলিমদেরকে তারা যেভাবে বেঁধে রাখছে, সেটা একটা অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার। এবং সবচেয়ে বড় সমস্যা আজকের দিনে এখনও সংখ্যালঘু মানুষের একটা বড় অংশ তৃণমূল করছে বা প্রচ্ছন্ন একটা তৃণমূলের ভাবনার সাথে ডুবে আছে, বা সিপিএম আসবে এই স্বপ্নে এখনও কিছু মুসলিম লোকেদেরকে সিপিএম উৎসাহী করছে। ফলে আমরা এই জায়গায় এই জন্যই আরও একটু ঠান্ডা মাথায় দেখতে চাইছি, কারণ সংখ্যালঘু মানুষেরা যতক্ষণ না সার্ভাইভ করার জন্য ঐক্যবদ্ধ হবে, ততক্ষণ পর্যন্ত বিজেপি ফায়দাটা নিবে। যেটা বিজেপি আরএসএসকে নিয়ে করেছিল, যে তারা হিন্দু ভোটকে এক জায়গায় নিয়ে আসতে পেরেছে, সেম খেলাটা তারা সফল হয়েছে অনেকটা। কিন্তু মুসলিমরা এটা বুঝতে পারছে না যে পশ্চিমবঙ্গে একটা বড় অংশ এখন হিন্দু হিন্দু করছে। ফলে মুসলিমদেরকে মুসলিম না করলেও মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এই ভাবনাটা এখনও মুসলমানদের মধ্যে জাগেনি। ফলে সেই জায়গায় একটু সময় সাপেক্ষ ব্যাপার, দেখা যাক। এর মাঝে আমরা দেখছি যে দিলীপ ঘোষ, রাজ্যের মন্ত্রী, তিনি বলছেন নামাজ পড়তে হলে বাংলাদেশ বা পাকিস্তানে চলে যেতে হবে, এখানে হবে না। না, দেখুন, দিলীপবাবু একটা উগ্র সাম্প্রদায়িক লোক। হিন্দুত্ববাদী এজেন্ডাকে উনি সারা জীবন প্রমোট করেছেন এবং আরএসএসের ভাবনাকে, আরএসএসের কোলে লালিত পালিত হয়েছেন। ফলে উনি এটা বলবেন, এটা স্বাভাবিক। কিন্তু প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে দিলীপবাবুর এই কথাটাকে কেন্দ্র করে সংখ্যালঘু মানুষরা কী ভাবছে। সংখ্যালঘু মানুষেরা কিন্তু সেই জায়গায় দিলীপবাবুর আমরা শুধু কন্ডেম করে দিলাম, বিরোধিতা করে দিলাম, এই ভারতের গণতন্ত্র। এটা সত্য কথা, আজকের দিনে গণতন্ত্রর বুলি আওড়ালেও আরএসএস বা বিজেপি
তথা পশ্চিমবঙ্গের এখন যা সরকার, তারা কতটা সংবিধানকে প্রাধান্য দিবে, এটা একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। তো আমরা সেই জায়গায় দাঁড়িয়ে মনে করি দিলীপবাবুর কাজ করছেন। সংখ্যালঘু মানুষদের উচিত হবে যে তারা যেন তাদের কাজ করে, এবং সংখ্যালঘু মানুষের যারা নিজেদেরকে নেতৃত্ব মনে করেন, তারা যদি সেই কাজটা না জানেন, আমরা আহ্বান করব অন্ততপক্ষে জাতীয় উন্নয়ন পার্টির যে ক্লাস আমরা নিচ্ছি, সেই জাতীয় উন্নয়ন পার্টির ক্লাসে তারা যেন অ্যাটেন্ড করেন এবং তারা কমসে কম বোঝার চেষ্টা করেন যে কিভাবে আগামীতে এই আরএসএস তথা বিজেপি তথা উগ্র হিন্দুত্ববাদীদেরকে মোকাবিলা করা যায়। আমরা দেখছি যে রাজ্যের আর এক মন্ত্রী অগ্নিমিত্রা পল, তিনি বারবার বলছেন মাদ্রাসা থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয় না, এই মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত। এবং বিশেষ করে রাজ্যের আর একজন সাংসদ তিনি বলছেন যে খারজি মাদ্রাসা অবশ্যই বন্ধ করা উচিত, মানে খারজি মাদ্রাসা বন্ধ করে দিতেই হবে। না, তারা ওই যে বললাম, তারা তো সংবিধানকে মানেন না, ফলে সংবিধানকে মানেন না বলে এ কথাগুলো তারা বলছেন। এখনও কোথাও না কোথাও আমরা সংবিধানকে সম্মান করি, আইন ব্যবস্থাকে সম্মান করি। যদি এই একই কথা কোনো মুসলিম লোক বলতো, তাহলে প্রশাসন এতক্ষণ অ্যাকশন নিয়ে নিত যে সংবিধান উল্লঙ্ঘন করা হচ্ছে, সংবিধানকে মান্যতা দেওয়া হয় না, আইন ব্যবস্থাকে অসম্মান করছে। সেম যে রিয়াকশান যেটা আজকে যাদের নাম বললেন আপনারা, তারা করছেন, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই। তাহলে আমরা এমন একটা সমাজ ব্যবস্থায় বাস করছি যেখানে সংখ্যালঘু মানুষরা যে কথা বলবে, সংখ্যাগুরু একটা সাম্প্রদায়িক মতাদর্শের মানুষেরা যে কথা বলবে তারা আইনের ঊর্ধ্বে। আর একই কথা যদি কোনো অন্য ধর্মের বা যারা একটু পিছিয়ে পড়া লোক বা উদার কিছু হিন্দু মানুষ এখনও তো আছেন, একদম যে আমরা তো 100% হিন্দু সম্প্রদায়কে সাম্প্রদায়িক বলতে পারি না, তারা যদি বলেন তারাও দেশদ্রোহী, তারাও ভারতের বিরোধী। তাহলে এই যে দ্বিমুখী একটা প্যারালাল চলছে, তোমার 7 খুন মাপ আর আমি করলে অপরাধ, তো সেই জায়গায় দাঁড়িয়ে আর যারা বলছেন এরা খুব বেশি না তো সমাজ নিয়ে এদের কোনো পড়াশোনা আছে, না তো সামাজিকভাবে তারা শিক্ষিত। তারা যারা বলছেন মাদ্রাসা বন্ধ করতে হবে, তারা জানেন না যে কত হাজার শিক্ষক, হিন্দু শিক্ষক এই মাদ্রাসাগুলোতে চাকরি করেন, তারা জানেন না। তারা যদি মাদ্রাসা বন্ধ করে দিবেন মনে করেন, তাহলে তারা যতটা মুসলিমদের ক্ষতি হবে ঠিক ততটাই প্যারালালি হিন্দু সমাজের লোকেরাও ক্ষতিগ্রস্ত হবে। ফলে তারা যদি মনে করে মাদ্রাসা বন্ধ করে দিবে, বন্ধ। আর থাকলেও খারেজির প্রশ্ন, খারেজি তাদের সাম্প্রদায়িকতা মনোভাবপন্ন। আমরা কাউন্টার আমরাও বলতে পারি, যেখানে শিশুদেরকে শিক্ষা দেওয়ার নাম করে অস্ত্র চালনা করা হয়, যেখানে হাফ প্যান্ট পরিয়ে আগুনের মধ্যে থেকে ঝাঁপ দিয়ে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোকেদের, এগুলো বন্ধ করা উচিত। কিন্তু এগুলো বন্ধ হবে না। ফলে তারা খারেজিকে ভয় পায়, কেননা তারা জানে খারেজি মাদ্রাসা হচ্ছে একটা মতাদর্শ তৈরি করা মাদ্রাসা। খারেজি মাদ্রাসা হচ্ছে একটা ঐতিহ্য, মুসলিম সম্প্রদায়ের ঐতিহ্যের মাদ্রাসা। যতদিন খারেজি মাদ্রাসা থাকবে ততদিন তারা তাদের এজেন্ডাকে পূরণ করতে পারবে না। ফলে তারা ভয় পাচ্ছে, এবং তাদের এই ভয়টা আমাদেরকে ভালো লাগছে যে তারা ভারতবর্ষে থাকলেও তারা ওই খারেজি মুসলমান এগুলোর বাইরে তারা ভাবতে পারছে না। দেশ নিয়ে তাদের কাছে ভাবনার কোনো জায়গা নেই। একটা বিষয় আপনি যেরকম বললেন যে একজন করলে মাপ আর একজন করলে অপরাধ, আমরা দেখেছি যে রেড রোডে পবিত্র ঈদের নামাজকে কেন্দ্র করে পারমিশন দেওয়া হয়নি, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল রেড রোডে একটা গুরুত্বপূর্ণ রোড, সেখানে জ্যাম হবে, যানজট তৈরি হবে, সেই জন্য ঈদের নামাজের জন্য দেওয়া হয়নি। অথচ আজকে যোগা দিবস, আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী এলেন, এই তার জন্য গত 1 সপ্তাহ ধরে রেড রোড বন্ধ করে রাখা হয়েছিল। এটা কীভাবে দেখছেন? দেখুন, আমরা বলি যে এসব খেলা আজকে না, মমতা ব্যানার্জি এই খেলা উদ্বোধন করে দিয়ে গেছেন। যদি আমরা আজকে শুধু বিজেপিকে মনে করি যে বিজেপি এইসব দোষ করছে, তাহলে আমাদেরকে জানা দরকার কার্নিভাল মমতা ব্যানার্জি রেড রোডে করেছিলেন। মুসলিম সমাজ নামাজ পড়েছিল, তার কাউন্টার মমতা ব্যানার্জি কার্নিভাল করেছেন, করে একটা হিন্দুত্ববাদী সলতে। আজ পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদী যে আগুন জ্বলছে, সে আগুনের সলতেতে পাক দিয়ে মাচিস লাগানোর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মোহন ভাগবতকে মিষ্টি পাঠানো থেকে আরম্ভ করে আরএসএস অত খারাপ নয়, এই সব কথা বলে বলে তিনি প্রচ্ছন্ন মুসলিম সমাজের ভোটটা নিয়েছিলেন। ফলে এটা হবে, কিন্তু আমাদের কাছে যেটা বুঝার, রেড রোডে নামাজ না পড়লে কি আমাদের নামাজ হবে না? সবচেয়ে বড় কথা, 2014 থেকে মুসলিম কমিউনিটি ট্র্যাকের বাইরে গিয়ে ভাবা শুরু করেছে, এটা একটা প্লাস পয়েন্ট। মুসলিম কমিউনিটি এটা জানতে পেরেছে যে সারভাইভ করার জন্য তাদেরকে কিভাবে এগোতে হবে। আবেগে পড়ে চেঁচামেচি করে গালাগালি করে আমাদেরকে নামাজ পড়তে দেন, কি অসুবিধা নেই,
নামাজ রেড রোডে তারা পড়তে দিয়েছে। আগামী 5 বছরের মধ্যে আমরা রেড রোডে নামাজ পড়া শুরু করি, তারা আমাদের জমায়েত দেখুক, তারা দেখবে। তারা ভয় পায় যে মুসলিমরা ইউনাইটেড আছে, এটা তারা ভয় পায়, এবং এই ভয়ের কারণে তারা নামাজ পড়াতে বাধা, জুমার নামাজ পড়তে বাধা, এগুলো করে, অন্য কোনো কারণ নেই। ফলে বিজেপি গোটা ভারতবর্ষের মধ্যে আইনের বাইরে গিয়ে কাজ করছে। ফলে এখানে আমাদের প্রধানমন্ত্রী এসে রাস্তা বন্ধ করে যোগাযোগ করেছেন, ভালো। এইটা থেকে মুসলিমদেরকে শিখতে হবে যে তুমি আইনের কথা বলে খুব বেশি এগোতে পারবে না, তোমাকে যে ভাষা বুঝে সেই ভাষায় তোমাকে জবাব দিতে হবে। তারা সংবিধানকে সাইডে রেখে তারা হিন্দু করে সরকারে গেছে। পশ্চিমবঙ্গে 75টা বিধায়ক যদি মুসলমান করে 75টা বিধায়ক পৌঁছে যাবে, কিন্তু মুসলমান করতে পারে না। কেননা তারা মনে করেছে এখনও তাদেরকে সেই কংগ্রেস বাঁচাবে, এখনও তাদেরকে সিপিএম বাঁচাবে, এখনও তাদেরকে তৃণমূল বাঁচাবে। কোথাও না কোথাও তারা এখনও মনে করছে যে বিজেপির সাথে চলে গেলে মানে আমরা বেঁচে যাব। তাহলে এই কমিউনিটির কাছ থেকে আপনি, এই কমিউনিটির মেন্টালিটির লোকেদের মধ্যে থেকে আপনি ভাবছেন যে আপনি মুসলিম সমাজকে আপনি রাস্তা দেখাবেন, এটা সম্ভব না। সুতরাং মুসলিম ইউথদেরকে পরিচ্ছন্নভাবে তাদের নিজস্ব ভাবনা ভাবতে হবে। আরএসএস যে ভাষায় কথা বলে, বিজেপির উগ্র হিন্দুত্ববাদীরা যে ভাষায় কথা বলে, সেই সেম ভাষায় আমরা তাদের সাথে কথা বলবো। একটা বিষয় যেটা আসছে সামনে, আপনার জেলারই নেতা এখন রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি কতটা খুশি? মানে আপনি এটা প্রমাণ করতে চাইছেন যে আপনার সাথে ভেতরে কোনো এক জায়গায় সম্পর্ক আছে। এটা খুশি দুঃখ এগুলোর কোনো দাম নেই। আজকে তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, আমি 2-4টা ভালো কথা বলে দেবো, এটার কোনো দাম নেই। তবে হ্যাঁ, এই ভোটের আগে আমাদের মুখ্যমন্ত্রীও বলেছেন যে তার সাথে আমার একটা সম্পর্ক আছে। আমি সম্পর্ক আছে এ কথা বলে নিজেকে মিথ্যাবাদী প্রমাণ করব? সম্পর্ক নেই এ কথা বললে জনগণ আমাকে মিথ্যাবাদী ভাববে, এটা নেই। তবে একথা সত্য, শুভেন্দুবাবু আজকে পশ্চিমবঙ্গের জনগণের মুখ্যমন্ত্রী। এটাকে এই বাস্তব সত্যকে যদি আমরা মেনে নিই, তাহলে আমার মনে হয় এটা আমাদের আগামী পরিকল্পনা করতে আমাদের সুবিধা। মমতা ব্যানার্জি আমাদেরকে ঘোমটা পরে বোকা বানিয়েছেন, আমরা তার ঘোমটাতে দেখে আমরা বিগলিত হয়ে গেছি। আমরা মনে করেছি মমতা ব্যানার্জি আমাদের সব সুখ দুঃখ বুঝবেন। মমতা ব্যানার্জি ধোঁকা দিয়েছেন আমাদেরকে। মমতা ব্যানার্জির কাছে আমরা গেছি, তিনি ধোঁকা দিয়েছেন, এবং তিনি এসে আমাদেরকে বলেছেন জাতীয় উন্নয়ন পার্টি বিজেপিতে ভোট সুইচ করছে। ফলে উই ডোন্ট কেয়ার। আমাদের জেলার মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, একটা জেলার মানুষ হিসাবে একটা সেন্টিমেন্ট, একটা ফিলিংস ভালো। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমরা কখনো কারো কাছে অন্যায়ভাবে কম্প্রোমাইজ করিনি। তিনি আমাদের জন্য যদি ভালো প্রধানমন্ত্রী হন, আমরা তার জন্য ভালো মানুষ হব, আমরা তাদের জন্য অযথা তার বিরোধিতা করব না। কিন্তু এটা মাথায় রাখুন, ঘোমটা পরে মমতা ব্যানার্জি যদি আমাদের না হতে পারেন, তিনি হিন্দুত্ববাদীর ঝান্ডা তুলে তিনি আমাদের হয়ে যাবেন, এই ভাবনা রাখাটা ভুল হয়ে যাবে। আমরা দেখছি যে সরকার পরিবর্তন হওয়ার পর থেকে তৃণমূল নেতাদের বিভিন্ন জায়গায় ডিম ছুঁড়ে মারা হচ্ছে। বিশেষ করে আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে যাচ্ছেন সেখানে আক্রান্তের মুখে পড়ছেন, এবং গতকাল যে ছবিটা ভাইরাল হয়েছে সেটা হচ্ছে এয়ারপোর্টে উনি দিল্লি থেকে ফেরার সময় তাকে আক্রমণ করা হবে, এরকম অস্ত্রও দেখা গেছে বলে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। এই যে বিষয়টা, তৃণমূল নেতাদের বিভিন্ন জায়গায় আক্রান্ত হতে হচ্ছে, এই বিষয়টা কীভাবে দেখছেন? মানবিকভাবে দেখলে এটা অবশ্যই অন্যায়, আইনতভাবে দেখলে এটা অবশ্যই অন্যায়। কিন্তু প্রশ্ন, তৃণমূলের নেতাদেরকে কেন মানুষ ডিম ছুঁড়ছে? যখন রাজ্যে সিপিএম ক্ষমতা থেকে চলে যায়, সিপিএমকে তো কেউ চোর বলেনি, কেউ ডিম ছুঁড়েনি। আজও সিপিএমের নেতাদেরকে কেউ চোর বলে না। আমরা সিপিএমকে আর বাংলায় দেখতে চাই না, কিন্তু তার মানে এই নয় যে সিপিএমকে আমরা চোর বলবো। তৃণমূল যে অত্যাচার করেছে, যে ঔদ্ধত্যতা দেখিয়েছে, ঠিক আছে, যুবরাজ থেকে আরম্ভ করে মহারাজ সবাই মিলে জনগণকে যে হ্যারাসমেন্টটা তারা করেছে, পার্টির কর্মচারীদেরকে তারা যেভাবে প্রজা বা কৃতদাস মনে করেছিল, তার একটা রিয়াকশান। যারা ডিম ছুঁড়েছে তাদেরও একটা অংশ তো তৃণমূলেরই। আজকে এতগুলো সাংসদ বেরিয়ে চলে গেলেন, কিসের জন্য বেরোলেন? দলে সবাইকে কারো অনুগত নেই না, আনুগত্য নেই, তারা অলরেডি কৃতদাসের মতন তারা দলে অনুগত থাকার নাটক করে গেছে। হ্যাঁ, তারা সুবিধা নিয়ে গেছে, কিন্তু তারা তাদের আত্মসম্মান, তাদের বিবেক সব জলাঞ্জলি দিয়েছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি যে এটা খুবই কম পাওনা তৃণমূলের। কিন্তু ডিম ছুটার বিষয়
একটা অবশ্যই অন্যায়। এই ডিম ছুড়ার মাসুলটা বিজেপির নেতাদেরকে তুলে রাখতে হবে। আজ না হয় কাল যখন তারা ক্ষমতাচ্যুত হবে তখন এই ডিম ছোড়া বাংলার মানুষ ভুলবে না। তাদেরকে মাথায় রাখতে হবে এর রিয়াকশানটা তাদের জন্য অপেক্ষা করছে। ফলে এটা বিজেপি কিভাবে তৈরি করবে সেটা বিজেপির, কারণ বিজেপির ইন্ধন ছাড়া কখনো ডিম ছোড়া হয়নি। প্রশাসনের সামনে কেউ ডিম ছুড়লো, প্রশাসন চুপ করে বসে আছে, তার মানে বুঝতে হবে যে এটা বিজেপি করাচ্ছে, বিজেপির নেতৃত্বরাই এটাকে ইন্ধন দিচ্ছে। আর অভিষেকবাবু দিল্লি থেকে ফিরছেন, বিজেপির কর্মীরা জানছে কী করে? অভিষেকবাবু তো আজকের দিনে কোনো ভিআইপি নন, সাংসদ হিসাবে তিনি আছেন, যাবেন, বিজেপির কর্মীরা জানছে কারণ তার মানে তিনি ডিক্লেয়ার করে যাচ্ছেন। এটা একটা সস্তা ফুটেজও মাইলেজও পাওয়া যাবে। ডিম ছোড়ার কথা হলে হাইলাইট হলো, ক্যামেরা গেল, কিছু ছবি উঠল, অভিষেকবাবু আসবেন, নামবেন, চলে যাবেন। এর আগে যখন পাওয়ারে ছিলেন তখন তো বাংলা মানুষ জানতো না যে কখন তিনি দিল্লি থেকে আসছেন, কখন তিনি বোম্বে থেকে আসছেন, কখন তিনি ঘুরে যাচ্ছেন। তারা এখন জানছে কেন? তার মানে তারাও চাইছেন যে এরকম ধরনের একটু ডিম ছোড়া হোক, যাতে আমরা মিডিয়ার মেন স্ট্রিমে আমরা খবরে থাকি। শেষ প্রশ্ন যেটা করব সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, সেখানে কখনো নতুন সরকার আসার পরে কখনো দেখা যাচ্ছে হকার উচ্ছেদ করা হচ্ছে, কখনো বুলডোজার চলছে। এই যে পরিস্থিতি চারিদিকে তৈরি হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এক সময় এই ভোটের আগ পর্যন্ত যে একটা সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়ের একটা অংশ যারা বিজেপিকে মনোপ্রাণে চেয়েছিলেন, তারা বলছেন আমরা তো এই সরকার চাইনি, সোনার বাংলা গড়বে বলে আমাদেরকে ধোঁকা দিয়েছে, কিন্তু হিন্দুদেরকেই অত্যাচার করছে। এই ধরনের ভাষা কিন্তু তারা নিজের মুখ দিয়ে তারা বলছেন। একটা কথা আছে না, মীর তকি মীরের, আমার মনে নাই লাইনটা, এরকম ছিল যে ইবতেদায়ে ইশক হ্যায় রোতা হ্যায় ক্যা, আগে আগে দেখিয়ে হোতা হ্যায় ক্যা, এরকম ধরনের লাইনটা ছিল। আগে কবিতা টবিতা পড়তাম, মনে নেই। তো বাংলার হিন্দু মানুষদেরকে এই একই কথা বলবো, এটা তো শুরু। মমতা ব্যানার্জি যেভাবে হিন্দুত্ববাদী এজেন্ডাকে প্রমোশন দিয়ে, যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে কন্যাশ্রী রূপশ্রী করে জগন্নাথ মন্দির করে যেভাবে হিন্দুত্ববাদী প্রমোশন করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো বিবেকবান হিন্দু হয় তার বিজেপির প্রয়োজন ছিল না। কারণ বিজেপি গোটা রাজ্যে আমরা দেখেছি বিজেপি কী করছে। বাঙালি জাতিকে একটা বাংলা কথা বলে সুখে থাকতে ভূতে গিলয়, লড়াইটা আমাদের সাথে ছিল মমতা ব্যানার্জির। মমতা ব্যানার্জি আমাদেরকে ধোঁকা দিয়েছেন। মমতা ব্যানার্জি মুসলিমদেরকে ডিপ্রাইভ করেছেন, কিন্তু হিন্দুদের জন্য তিনি যা করার বিগত 7-8 বছরে, শুধু তিনি হিন্দুত্ববাদী এজেন্ডা নিয়ে হিন্দুদেরকে খুশি করতে গিয়ে দুহাত তুলে উজাড় করে দিয়েছেন। কিন্তু বাঙালির মস্তিষ্ক, তারা মনে করলো যে আরও বেশি পাবো, আর এই বেশি পাওয়ার আকাঙ্ক্ষা আজকে তাদেরকে দেখাচ্ছে। গোটা রাজ্যে, গোটা ভারতবর্ষে কোথাও বিজেপি সাধারণ হিন্দু মানুষদের জন্য কাজ করেছে এরকম কোনো দৃষ্টান্ত নেই। কর্পোরেট বিল্ডিং হয়েছে, বড় বড় বিল্ডিং, আদানি আম্বানি পোর্ট, বাংলাতে এটা দেখতে হতোই। যদি তারা বাংলার লোক ঠকে শিখতো, তারা মমতা ব্যানার্জিকে চাপে রাখতো আর কাজ করতো, তাহলে ঠিক ছিল। কিন্তু তারা মমতা ব্যানার্জি ঘোমটা পড়ার নাটকটাকে তারা মনে করলো যে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বেগম হয়ে গেছে। ফলে তারা ওই টাকাটা, ওইটুকুনটা তারা সহ্য না করতে পেরে ক্ষমতা আসার পর থেকে বিজেপি তার আসল রূপ দেখাচ্ছে, এবং আগামীতে আরও বেশি দেখতে হবে। হিন্দু রাষ্ট্র গঠন হলে 90%, 85% দলিত এবং পিছিয়ে পড়া হিন্দু সমাজ, তাদের কোনো অস্তিত্ব থাকবে না। আবার 200 বছর আগে যেমন হু করে, 300 বছর আগে, 400 বছর আগে যেমন ভারতবর্ষের ছোটো জাতের হিন্দুরা হু করে ইসলামে প্রবেশ করেছে, একটা টাইম থাকবে তাদের কাছে আর কোনো উপায় থাকবে না, তারা আবার শেল্টার নেওয়ার জন্য মুসলমানদের কাছেই আসবে।